মির্জা শানমুগ্ধ পর্ব ৪১-এর দ্বিতীয় খণ্ড। জান্নাতুল ফেরদৌস মিথিলা। আমি একছত্র অধিপত্যে বিশ্বাসী বান্দির মেয়ে, যার উপর আমার একবার নজর পড়বে সে আমৃত্যু শুধু আমারই অধীনস্থ থাকতে হবে বাধ্য। তার ওপর সকল অধিকার কেবল আমার হবে। ইভেন নো ওয়ান ক্যান ডিয়ার টু লুক অন দেম। তুই হয়তো ভুলে যাচ্ছিস বান্দির মেয়ে, তুই আমার শিকার। তোর ধ্যান জ্ঞান সবটাই কেবল আমার। এই শ্যাডো মনস্তারের অধিপত্য থাকবে থাকবে মানে থাকবেই, সেটা তুই চাস বা না চাস। আই ডোন্ট কেয়ার। তোর দৃষ্টিতে আমি বাদে অন্য যে কোনো কিছু প্রাধান্য পেলে তার অস্তিত্ব আমি এভাবেই মিটিয়ে ফেলবো, ধ্বংস করে ফেলবো সব কিছু। জাস্ট মার্ক মাই ওয়ার্ডস বান্দির মেয়ে। থামল রুরমানবের কণ্ঠ কর্কশ। পা দুটোর গতি এখনও সচল তার। রুক্ষ পায়ের শক্ত পাটাতনে নির্বিকার দেবে যাচ্ছে একের পর এক তীক্ষ্ণ সীসার টুকরো। যুবকের মুখায়বে সে কি অধিপত্য বিস্তারে রাখুন। সপ্তদশী ভরকায় ভীষণ। হরিণী চোখ দুটোই নামিয়েছে এক পলসা বৃষ্টি। ক্ষুদ্রাকায় দেহখানি কাঁপছে তার। পা দুটো জমে গিয়েছে বরফের ন্যায়। ভঙ্গুর হৃদয়ে সপ্তদশী তখন কাঁপা কাঁপা কণ্ঠে কেবল আওড়ালো, আমি কোনো খেলনা নই মিস্টার বিস্ট, যার উপর কেবল আপনারই আধিপত্য থাকবে। না, আমি কোনো পুতুল যে কিনা শুধুমাত্র আপনার ইশারায় উদ্বাস করবে। আমি একজন রক্তে মাংসে করা মানুষ, তাই কান খুলে শুনে রাখুন, আপনার মতো বিস্টের বাধ্য হতে আমি মোটেও বাধ্য নই। সহসা মাথু ভর্তি উত্তপ্ত আগুনে এক টুকরো কটুক ঘি পড়ল মাফিয়া মনস্টারে। শক্ত মুখখানায় লেপটে গেল দু ধাপ ভারতে আগুন। কঠোর হলো তীরচোয়াল। দাঁতক পাটি একে অপরের রুষ্ট চেপায় শব্দ হচ্ছে কটমট। বাদামি চোখ দুটো রক্ত ধরেছে ক্রুদ্ধতার। যুবক তক্ষুনি ঝড়ের বেগে এগিয়ে এসে আচানক হিংস্র থাপায় আঁকড়ে ধরল মাহির রাজহংসীর ন্যায় সুদীর্ঘ কোমল কণ্ঠা। হাতের সে কি জোর রুরমানবের। জোরের তালে উঁচিয়ে দিচ্ছে সপ্তদশী ক্ষুদ্র বদনখানি। মার্বেলের শীতল মেঝে হতে ক্রমশ আলগা হচ্ছে সপ্তদশীর নরম পথযুগল। দেওখানি ভাব ধরেছে দোলুত্তমান, কোণঠায় চাপ বেড়েছে বহুগুণ। মাহি কাশছে, অনবরত পা ছোটাচ্ছে এদিক ওদিক। দুহাতে ঠেলে দিচ্ছে রুরমানবের শক্তপোক্ত রুক্ষ হাতের মুঠো। অথচ বালাই ষাট অমন পাহাড় সম বলিষ্ঠবান একটা মানুষের জোরের সঙ্গে তার মতো একটা চুনোপুটি আদৌ পারে? রুরমানব কটমট করছে দাঁত। দোলুদ্যমান সপ্তদশী পানে ক্রূর দৃষ্টিযুগল নিষ্ফলক ভঙ্গিতে আটকে রেখে হুঙ্কার ছুড়ে শুধালো, শুধু তুই কেন বান্দির মেয়ে, তোর 14 গোষ্ঠী সহ আমার বাধ্য হতে বাধ্য। জিউ গেট মে। নিঃশ্বাস আটকে যাচ্ছে মাহির। ছুটন্ত পদযুগল তার দুর্বল হচ্ছে ক্রমশ। ক্ষুদ্র মুখখানায় জমে গিয়েছে রক্ত। হরিণা চোখ দুটো যেন এক্ষুনি বেরিয়ে আসবে কোঠর ছেড়ে। নির্দয় মানবের গাল মন গলল কিনা কে জানে, সে কেমন আচমকা হাতের বাঁধন ঢিলে করল। সহসা সপ্তদশীর দোলুদ্যমান ক্ষুদ্র বদনখানি ছিটকে পড়ল মেঝেতে। হুট করে নিঃশ্বাস নিতে পারায় অস্বস্তিতে পাগলের ন্যায় হাঁপাচ্ছে মাহি। এক হাতে কোঁচা আঁকড়ে ধরে মুখ হা করে বাতাস টানছে ফুসফুস ভরে। সপ্তদশীর বেগতিক দশা। রুরমানব কেমন সংকুচিত দৃষ্টে তাকিয়ে আছে তার পানে। সপ্তদশীর নরম তুলতুলে পদযুগল হতে খানিকটা দূরে অসংখ্য ভাঙা কাচের টুকরো। ক্ষুদ্র বদনে তাল সামলাতে সামান্য নড়তেই নরম পা দুটো পায়ের ত্বকে রুষ্ঠতার স্পর্শে বিঁধে যাবে তীক্ষ্ণ টুকরোগুলো। নির্দয় মানব দাঁত কিরমির করছে তখনও। শক্ত মুখায়বে ঘাড়টা সামান্য বাঁকিয়ে ক্রূর দৃষ্টি নিক্ষেপ করলো বেহাল অবস্থায় ডুবে থাকা ফ্লোরের পানে। অদূরেই এলোমেলো ভঙ্গিতে পড়ে আছে সপ্তদশীর জুতোজোড়া। নির্দয় মানব গম্ভীর মুখে পা বাড়ায় সেথায়। কাচের টুকরোর ওপর দিয়ে অনায়াসে হেঁটে হেঁটে অবশেষে জুতোজোড়ার সম্মুখে এসে ডান পায়ের রুষ্ঠ আঘাতে নির্জীব জুতোগুলোকে এক টানে ঠেলে দিল সপ্তদশীর নিকট। এদিকে তখনও কুণ্ঠা আঁকড়ে হাঁপাচ্ছে মাহি। চোখ দুটো নীরবে ঝরাচ্ছে অশ্রু। নিজেকে সামলানোর প্রয়াসে মধ্যে থাকা সপ্তদশী হুট করে এই পায়ের সন্নিকটে কিছু একটা ছিটকে আসায় মনোযোগ টানল সেথায়। ঘাড়ের পেশি সামান্য কুচকে নজর নামালো পায়ের কাছে। অমনি তার পূর্ণগহরে ভেসে এলো রুরমানবের গম্ভীর অথচ চিরবির করার রুষ্ট কণ্ঠ, এগুলো সাজিয়ে রাখার জন্য দেওয়া হয়নি তোকে বান্দির মেয়ে। বাই দ্য হেল, কাচের ওপর একবার পা পড়লে সেই পা কিন্তু ভেঙে ঘুরিয়ে ফেলবো আমি। সহসা আটকে ওঠে মাহি। তড়িঘড়ি করে দোলুদ্যমান ক্ষুদ্র দেহটা সামান্য নাড়িয়ে চাড়িয়ে পা দুটো আলগুছে ঢোকালো জুতো জোড়ার মধ্যিখানে। নাকের পাটা বড্ড ফুলেছে তার।
চোখ দুটোয় লেপটেছে লালাভ আবরণ। 4 হাত দূরত্বে দাঁড়িয়ে থাকা রূঢ় মানব হিসিয়ে যাচ্ছে একাধারে। অদূরে দাঁড়িয়ে থাকা নতমুখী সপ্তদর্শী পানে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে কটমট করে আওড়ালো। আজ যা বললাম সবটা ঘটে ঢুকিয়ে নে বান্দির মেয়ে। নেক্সট টাইম আমার অবাধ্য হবার চেষ্টা করে দেখিস শুধু, প্যালেসের ছাদ থেকে লাথি দিয়ে নিচে ছুঁড়ে ফেলবো। মাইন্ড ইট জানোয়ার বাচ্চা। নাক টানছে মাহি। যুবকের এহেন বেয়াদবির কথায় কুঁচকেছে তার মুখ। চিরায়িত স্বভাবের বশীভূত হতে খুব একটা সময় লাগেনি মোকা মানবীর। ফের ঘাটতারামির সুরে কাটকাট কণ্ঠে আওড়ালো, কেন? কোন জায়গায় তিসমার খা আপনি, যার কথায় আমার মানতেই হবে? রাশিয়ার একজন সো কল্ড ক্ষমতাবান হয়েছেন বলে মাথা কিনে নিয়েছেন আমার? আপনি আমার এমন কে যার প্রতি আমার বাধ্যতা প্রকাশ করতে হবে? তক্ষুনি সুদর্শনের কপালের চামড়ার দেখা গেল রাগের ছাপ। ললাটপটের রগগুলো ফুলে উঠেছে দপদপ করে, চোয়ালে শক্ত হলো। মাফিয়া মনেস্টার নামক খ্যাপাচে সার খেপেছে ফের। সে তৎক্ষণাৎ জোরালো পায়ে এগিয়ে এসে দাঁড়ালো মাহির সন্নিকটে। অতঃপর নিয়েছে রুক্ষ হাতের হিংস্র থাবায় আচানক পিষ্ট করল সপ্তদশীর নরম টুলটুলে বাম গালটা। এহেন জোরালো চাপড়ের তাল সামলাতে না পেরে মুহূর্তেই গাল বাঁকিয়ে হেলে পড়ে বেচারি। তার দৃষ্টি হয়েছে ঝাপসা, মাথাটা ঘুরছে বনবন করে, গালটা যা জ্বলছে না। এদিকে সম্মুখে দাঁড়িয়ে থাকা রূঢ়মানবের রাগ বাড়ছে তরতর করে। মাথার তালুতে জ্বলছে আগুন। রাগে হিতাহিত জ্ঞানশূন্য মানব তক্ষুনি বগল টাবায় চেপে ধরে সপ্তদশীর নরম ঘাড়। সেথায় নিজ রুক্ষ হাতের চাপ বাড়িয়ে আচানক উঠিয়ে তোলে মাহির ক্ষুদ্র মুখখানা। সপ্তদশী কুঁচকে রেখেছে দু চোখ। তার নরম সপ্তদশীর কুঁচকে রেখেছে দু চোখ। তার নরম ঠোঁটের কোণে দৃশ্যমান একটুখানি লোহ। তা অবলোকন হওয়া মাত্রই থমকায় রূঢ়মানব। এক অদ্ভুত ঝঙ্কারে কেঁপে ওঠে তার পাহাড়সম বলিষ্ঠ দেহখানা। হাতের বাঁধনে নামল প্রশমন। যুবকের এক আকাশসম রাগ ভর্তি মুখায়বে তক্ষুনি নামল উদ্বিগ্নতার ভার। সে কেমন অদ্ভুতভাবে বিচলিত হলো সপ্তদশীর লহু দেখে। বুকটা কাঁপছে তার। আশ্চর্য, তার মতো নির্দয় মানবের হুটহাট বুক কাঁপার তো কথা না। তবে এখন কেন কাঁপছে? যুবক অস্থির। তক্ষুনি মাহির ঘাড় ছেড়ে দিয়ে তর্জনী ছোয়ালো মেয়েটার নরম ঠোঁটের কোণে। সেথায় আলটো করে ছুঁয়ে দিয়ে লৌহটুকু মুছতে ব্যস্ত রূঢ়মানব। মুখে রা নেই তার। চোখ দুটো চোখে মুখে স্পষ্ট ফুটেছে অপরাধিত্ব। সপ্তদর্শী হতবাক হয়ে এহেন কাণ্ড দেখে। হতবাক কণ্ঠ ফুঁড়ে কিছু বলতে যাবে অমনি শোনা গেল রূঢ়মানবের অতি শান্ত অথচ নিরেট কণ্ঠ, আমি যে তোর কে? এ প্রশ্নের উত্তর খুঁজতে তোর মতো অবধির গোটা একটা জনম লেগে যাবে বান্দির মেয়ে। তবুও আমি নিশ্চিত জনম ফুঁড়ে মিলে তুই বলবি আপনি আমার কে। অবধির ছাপ ফুটল মাহির মুখায়বে। সেই সঙ্গে মনের কোণে জন্মালো একরাশ ঘৃণা। ছলছল চোখ দুটো আরেকবার দাও দাও করে জ্বলতে থাকা। পুরো ঘরময় প্রতিক্রিয়া পরিক্রমা চালাতেই বুকটা কেমন ভার হয়ে গেল মানবীর। এক অদৃশ্য দহনে পুড়তে লাগলো হৃদয়টা। মুখভঙ্গিতে এক রাজ ঘৃণা ফুটিয়ে সপ্তদশী তক্ষুনি দুহাতে ঠেলে দিল রূঢ়মানবের প্রশস্ত বুক। ঘটনার আকস্মিকতায় এক কদম সরে গেল রূঢ়মানব। মুখায়বে ফোটালো হতভম্বতার ছাপ। মাহি কাঁদছে এবার। কাঁদতে কাঁদতে হেঁকচি তুলছে মায়াবিনী। প্রিয় শখকে নিজ চোখের সামনে ধূলিসাৎ হতে দেখে নিজেকে আর ধরে রাখা সম্ভব হয়নি তার পক্ষে। সে কেমন চিৎকার দিয়ে মানবকে বলে বসল, আপনি মনে কি একটুও মায়া নেই বিস্ট? একবারও আপনার হাত কাঁপলো না এসব করতে? বইগুলো এমন কি ক্ষতি করেছিল আপনার? ওটা তো বোবা প্রাণহীন বই, তো কারো শত্রু হতে পারে না। আপনি ওদের না পুড়িয়ে অন্য কোথাও রেখে দিতেন, অন্তত ওরা অক্ষত থাকতো। কিন্তু না, আপনি তো নির্দয়। সব সময় নিজের পাষাণ কর্মকাণ্ড না দেখালে আপনার চলে না, তাই না? আর কতভাবে ভাঙবেন আমায়? ঠিক আর কতভাবে? আমার শখ সুখ শান্তি সব কেড়ে নিয়েছেন আপনি। আর কি কি কেড়ে নেওয়া বাকি আছে আপনার? আই জাস্ট কান্ট ইমাজিন একটা মানুষ এতটা খারাপ কি করে হয়। মুখ ফসকে কথাটা বের হবার পর মুহূর্তেই হিংস্র মনস্টারের অগ্রাসী থাপায় এসে আচানক আঁকড়ে ধরল সপ্তদশী রাজহংসী ন্যায় সুদর্ঘ কোমল কণ্ঠা। হাতের জোরে বেচারিকে ঠেলে নিয়ে গেল পেছনের দেয়ালের কাছে। সপ্তদশী শিরদাঁড় দেয়াল ছুঁয়েছে। মনস্টারের হাতের জোরে মাথা ঠেকিয়েছে পেছনে।
তবে কাণ্ড দেখো, মাহি মোটেও ভরকায়নি এবার। উল্টে অগ্নিদৃষ্টির ঠায় তাকিয়ে রইল রূঢ় মানবের কটমট দৃষ্টিতে। মুগ্ধ সাপের ন্যায় ফোঁসফোঁস করছে, কণ্ঠে ছুড়ছে বিকট হুঙ্কার। বাঁ হাতে সপ্তদর্শী কোণঠা চেপে রেখে ডান হাতে রুক্ষ মুঠোয় একের পর এক শক্তপোক্ত পাঁচ বসাচ্ছে দাঁড়িয়ে থাকা মাহির ঠিক পাশের দেয়ালে। হিতাহিত জ্ঞানশূন্য মানব যার জোরালো পাঞ্চের আঘাতে থেতলে যাচ্ছে তারই রুক্ষ হাতের চামড়া, ফিকনি দিয়ে বেরোচ্ছে লৌহ। অথচ নির্দয় মানব কেমন হিংস্র গর্জন তুলে আওড়ালো, আই নো আমি খারাপ, আমি ভীষণ খারাপ। I know I am a bloody beast, but this is a fucking truth that you were the only beauty who belongs to me. No one can dare to touch you, not even someone can dare to look at you. And you know what? Even তুইও তাকাতে পারবি না কারোর দিকে। আমি ছাড়া তোর ওই দৃষ্টিতে যা যা উঠবে, হোক সেটা মানুষ কিংবা কোনো জড়বস্তু, তাদের এভাবেই ধ্বংস করে ফেলবো আমি। আই রিপিট, পুরো দুনিয়া থেকে তাদের অস্তিত্ব চিরতরে মিটিয়ে ফেলবো আমি। ডু ইউ গেট দ্যাট বিচ? সপ্তদর্শী চোখ মুখে হতবাকতার ছাপ স্পষ্ট। যুবকের এহেন অগ্রাসী কণ্ঠের অধিপত্যের ঘোষণা বোধহয় কাঁপন ধরিয়ে দিচ্ছে তার সর্বাঙ্গে। মাই তক্ষুনি চোখ খিঁচল। রুক্ষ মানবের রুক্ষ স্পর্শে নিম্নাংশের নরম তুলতুলে অতরখানায় বসাতেই আচানক টের পেল তার অষ্টপুটে আলতো করে ছুঁয়ে দিচ্ছে দুটো সিক্ত আঙুল। চট করে চোখ খুলল মাহি। সম্মুখে তাকাতেই ভরকালো সে। বিস্ময়ে চোখ ছুঁয়েছে কপাল। রূঢ়মানব কেমন কপাল গুছিয়ে তাকিয়ে আছে তার পানে। লোকটার চোখে মুখে বিরাট অসন্তোষের ছাপ স্পষ্ট। থেতলে যাওয়া হাতখানার দুটো আঙুল কেমন জুষ্ঠতার সঙ্গে স্পর্শ করছে সপ্তদর্শীর ঠোঁট। কণ্ঠে একরাশ বিরক্তি লেপটে যুবক কেমন কটমটিয়ে বলে ওঠে, এই বান্দির মেয়ে, এই খবরদার এই কাজ কোনো দিনও করবি না, নাহলে একদম টেনে ছিঁড়ে ফেলবো কিন্তু। আমি আমার অধিকারে অন্য কারো হস্তক্ষেপ সহ্য করতে পারি না, তুই জানিস না? বোকা মেয়ে কেবল হা করে চেয়ে আছে সম্মুখে। কণ্ঠে নেমেছে বাক্রুদ্ধতা। এদিক মুগ্ধ কেমন হিংস্রতায় মনোভাবে আলগোছে সপ্তদশীর রুষ্ঠ দাঁতের চাপা থেকে ঠোঁটখানা আগলা করল। অতপর হতভম্বতায় ডুবে থাকা মাহির পানে এক পলক চেয়ে খেয়ে ফেলার মতো দৃষ্টি নিক্ষেপ করে তক্ষুনি পা ঘোরালো উল্টো পথে। গটগটিয়ে ভিড়িয়ে যাচ্ছে মাফিয়া বিস্ট। একটিবার ঘাড় বাঁকিয়ে তাকালেও না পেছনে। তাকালে হয়তো ঠিক দেখতে পেতেন একজোড়া সন্দিগ্ধ দৃষ্টি কেমন নিষ্পলক ভঙ্গিতে তাকিয়ে আছে তার পানে। মাহির নজর ছোকায়নি। মাফিয়া বিস্ট অক্ষিপুটের আড়াল হতেই তার কাপা কাপা হাতখানা অজান্তে উঠে এলো সিক্ত অধরছোড়ার পানে। সেথায় আলতো করে ছুঁয়ে দিয়ে আঙুল কটা দৃষ্টপটের সম্মুখে এনে দাঁড় করাতেই দেখল তার আঙুলের ডগা লেপটে গিয়েছে মাফিয়া বিস্টের তাজা লহুতে। তক্ষুনি কপাল ঘোচায় মাহি। মুখ ভর্তি রাগে ঘৃণায় হাতের উল্টো পিঠে অনবরত ডলতে থাকে নিজ অঢোর যুগল। মুছতে থাকে মাফিয়া বিস্টের ঘৃণিত ছোঁয়াচে লহু। মুক্তির ধূপধাপ পায়ের ঝোরালো শব্দে মুখরিত নীরব করিডর। বেপরোয়া ছন্নছাড়া যুবকের প্রতিটা কদমে লেপটে আছে তাজা লহুর ছাপ। থেতলে যাওয়া হাতখানা থেকে ফোঁটায় ফোঁটায় চুইয়ে পড়ছে লৌহ। যুবক নির্বিকার, ব্যথায় লেশমাত্র নেই তার মুখায়বে। চোয়াল ফুটে আছে ব্লেডের ন্যায়। 3 তলার করিডর পেরিয়ে এলিভেটরের পানে এগোতেই হঠাৎ মুগ্ধের তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে আটকালো অদূরে মাথা নত করে দাঁড়িয়ে থাকা দুজন মেয়েটের পানে। তাদের সম্মুখে খাবার টলে। বেচারি দুটো মনস্টারের ভয়ে কাঁপছে রীতিমতো। মুগ্ধ দাঁড়ায় এক মুহূর্ত। কপালের চামড়া খানিকটা গুটিয়ে রূঢ়ভাবে ঠেলে গর্জন তুলে শুধালো, খাবার এনেছিস কার জন্য? শুকনো ফাঁকা ঢোক গিললেন মেয়ের দুজন। নতমুখে কাপা কাপা দৃষ্টি মেঝেতে নজর বোলালেন কয়েকবার। এরই মধ্যে ফের কোনাঘরে ভেসে এলো মুগ্ধের হুঙ্কার, কথা কানে জানি তোদের? মরতে ইচ্ছে হয়েছে খুব? আটকে ওঠেন মেয়ের দুজন। তড়িঘড়ি করে মেঝে থেকে একজন বলে ওঠেন, মেয়েটার জন্য। তৎক্ষণাৎ কপালের ভাঁজ গাঢ় হলো রূঢ় মানবের। নাকের পাটা ফুলালো ভীষণ। তিতি বিরক্ত মেজাজে সে কেমন হুঙ্কার ছুড়ে বলল, নিয়ে যা সব। দিতে হবে না ওই বান্দির মেয়েকে খাবার। খেয়ে দিয়ে গলার তেজ বাড়াবে আর গলাবাজি করবে আমার সাথে? বেয়াদবের বাচ্চা একটা, নিয়ে যা সব। মরেস্টারের হুকুম তালিব করতে মরিয়া মেয়ের দুজন। তক্ষুনি খাবার ট্রলির ধার কান ধরে লেজ গুটিয়ে পালালেন উল্টো পথে।
মুগ্ধ মহাশয় তখনও গজগজ করছেন। এলিভেটরে পা রেখে সুইচ টিপতে টিপতেই বিড়বিড়িয়ে বললেন, ঘাড়তারার ঘরে ঘাড়তারা একটা, শিক্ষা দীক্ষার কত অভাব। নিজের যে দ্বিগুণ বয়সী মুরব্বীর সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানে না, অসভ্য মেয়ে ছেলে কোথাকার। রাগের বশে কথাটা জিভ খসে বেরিয়েছে, সেকেন্ড 30 খাবে বোধ হয়। অমনি মহাশয় টনক নড়ল বুঝি। তৎক্ষণাৎ কুচকান দৃষ্টিতে সম্মুখে কাচের দরজায় নিজের প্রতিবিম্বকে আপদমস্তক পরক করে দাঁত খিচে ওড়ালো। ফর দ্য ফাক আই এম সেইং, হুইস মুরব্বি? মুরব্বি হবে ওই বান্দির মেয়ের বাপ ভাই দুশ্মন। আমার মতো হ্যান্ডসাম কোন দুঃখে মুরব্বি হতে যাবে? তীব্র ঘূর্ণনে ঘুরছে হেলিকপ্টারের পাখা, তুলছে বিকট গর্জন। হেলিপ্যাড হতে বেশ কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে আছেন অ্যালেক্স এবং অ্যাডউইন। গুরুগম্ভীর পুরুষ তাকিয়ে আছে এক পলকে একে অপরের বিপরীত, করছে মনস্তারের আগমনের অপেক্ষা। সাউথ কোরিয়ার উদ্দেশ্যে মনস্তারের রওনা হওয়ার কথা ছিল আরও ঘন্টা দুয়েক আগে, অথচ মনস্তারের এখনও কোনো খোঁজ নেই। গম্ভীর মুখে অ্যাডউইন কবজা উল্চিয়ে এবার ঘড়ির কাটার পানে দৃষ্টি নিক্ষেপ করতেই পেছন থেকে ভেসে এলো দুজন গার্ডসের ব্যস্ত কণ্ঠ, মনস্টার ইজ কামিং এভরিওয়ান, পুট ইউর হেডস ডাউন। তৎক্ষণাৎ ঘাড় নোয়ালেন সকলে। অ্যাডউইন বেচারা আগে থেকেই নুয়ে রেখেছে ঘাড়, আগ বাড়িয়ে পেছনে তাকানোর সাহস পেল না কেন যেন। এদিকে মনস্টারের দাম্ভিক কদম এতক্ষণে অতিক্রম করেছে দু গম্ভীর পুরুষকে। গটগুটিয়ে হেলিকপ্টারের পানে এগোতেই হঠাৎ বাপাস থেকে ছুটে এলেন এক গার্ড। মহাশয় বড় বাধ্যতার নতমুখী হাঁটু গেড়ে বসলেন সম্মুখের জমিনে। দুহাতে একখানা রামের বোতল অতি ভদ্রতায় বাড়িয়ে দিলেন সম্মুখে। মুগ্ধ থামল। শক্ত জলে তক্ষুনি গার্ডের হাত থেকে ছো মেরে নিয়ে নিল অ্যালকোহলের বোতলটা। অতঃপর ধারালো দাঁত কপাটির শক্ত ফাঁকে বোতলটার ক্যাপ আজকে বসালো এক টান। মুহূর্তেই খুলে গেল বোতলের মুখ। মাফিয়া মনস্টার তক্ষুনি ঠোঁট চাপলেন সেথায়। এক নিঃশ্বাসে গপগপিয়ে গিলে নিল অর্ধেকটা প্রাণীও। পরক্ষণে বাকি অর্ধেকটা দিয়ে আলগোছে ধুয়ে নিলেন নিজ আহত হাতখানা। আহত স্থানে অ্যালকোহলের অ্যান্টিসেপ্টের ন্যায় কাজ করে, এ যেন বেশ জানা তার। পরিশেষে হাত ধোয়া শেষ হতেই নির্দয় মানব হাতে থাকা শূন্য বোতলটা আচানক ছুঁড়ে মারলেন পাকা মেঝেতে। মুহূর্তে ঝনঝনিয়ে চূর্ণ বিচূর্ণ হলো অবহেলিত বোতলখানা। অপেক্ষায়িত পাইলট উড়ে যাবার প্রস্তুতিতে মত্ত। মনস্টার দেরি করলেন না, তক্ষুনি দাম্ভিক কদমে উঠে গেলেন হেলিকপ্টারে। গমগমে গলায় আদেশ ছুড়লেন, টেক অফ। পাইলট মহাশয় বুঝি এই কথাটিরই অপেক্ষায় ছিলেন। আদেশ পাওয়া মাত্রই মল্ট হলেন টেক অফে। ভূভাগ কাঁপিয়ে ধীরে ধীরে ওপরে উঠছে শ্যারো মনস্টারের নাম লিখিত হেলিকপ্টারটা। ভেতরে বসে থাকা দাম্ভিক পুরুষ শক্ত চোয়ালে বসে আছে কেমন, তার অবচেতন মনটা কেমন অজানা কারণে আনজান করছে। মুগ্ধ জানে না সে কারণ, আগ বাড়িয়ে জানার প্রচেষ্টাও করেনি যুবক। হিডেন প্যালেসের আকাশ সীমানা অতিক্রম করে বেশ কিছুটা দূরে চলে এসেছে হেলিকপ্টার। প্যালেস থেকে যত দূরত্ব বাড়ছে ঠিক ততটাই অস্থিরতা বাড়ছে মুগ্ধের। বুকটা খা খা করছে কেমন, অবাধ মনটা বারবার বলছে চাশমিশ কি সত্যি খাবার খায়নি। রাগ করলে তো না খেয়ে থাকার অভ্যাস আছে তার। তখন আবার থাপ্পড় দেওয়াতে ঠোঁটটাও কেটে গেল। এখন কেমন আছে মেয়েটা? এখনও কি আগের মতো কাঁদছে? মনের কোনো উত্থাপিত হচ্ছে হাজারো অপ্রয়োজনীয় চিন্তা। কোনোটাই নিজ ইচ্ছেতে চিন্তা করছে না মাফিয়া বস। বিচক্ষণ মস্তিষ্কের হুঙ্কারে নিজেকে আটকে রেখেছেন শক্তভাবে। দুহাতে মুষ্টিবদ্ধ করিয়ে নিজ সত্তা থেকে বিড়বিড় করে বলছে, খেলে খাক, না খেলে মরে যাক বান্দির মেয়েটা। মরে গেলে অন্তত কিছুটা শান্তি হলেও পাবো। বেঁচে থাকতেই যা চালাচ্ছে ওইটুকুন একটা পিচ্ছি। কতটুকু আওড়ে আসনের সনে পিঠ হেলানেন মনস্টার। কপাল কুচকে চোখ দুটো বুঝলেন খানিক। অমনি বন্ধ চোখের পাতায় দৃশ্যমান হলো সপ্তদশী কন্দনরত নির্মল মুখখানা। ঠোঁটের কোণে লেগে আছে একটুখানি লহু। সঙ্গে সঙ্গে অস্থিরতা বাড়ল মুগ্ধের, বুকে বাড়ল কাঁপন। মস্তিষ্ক সচল হয়ে গেল এক মুহূর্তের জন্য, ভুলে গেল নিজ বিচক্ষণী রূঢ়সত্তা। যুবক নিজের অবস্থান ভুলে গিয়ে তক্ষুনি ব্যস্ত হলো। ব্যগ্র কণ্ঠে হুঙ্কার ছুড়ে পাইলটকে বলল, এক্ষুনি প্যালেসের দিকে ব্যাক কর। ভরকায় পাইলট মহাশয়। চলতি পথে মাঝ রাস্তায় হুচ করে এরূপ কথা শুনবে তা হয়তো স্বপ্নেও ভাবেননি তিনি। তবুও মনস্টারের আদেশ বলে কথা, মহাশয় চুপচাপ সাইক্লিকে টান বসালেন ফের। এতে বড় একখানা বাহনকে ফের উল্টো পথে ঘোরালেন তিনি।
এদিকে মুগ্ধ কেমন হাঁসফাঁস করছে, অস্থিরতায় গা থেকে খুলে রেখেছে ওভারকোটটা। বুকের বাঁ পাশটা জ্বলছে বিধায় সে তাই অনবরত হাত বোলাচ্ছে রুড়ো মানব। কাপা কাপা অন্য হাতে পাশ থেকে মোবাইলটা হাতে নিয়ে কল লাগালো অতি পরিচিত নাম্বারে। সেকেন্ড 30 যেতে না যেতেই ওপাশ থেকে রিসিভ হলো কল। মুগ্ধ তখন গম্ভীর কণ্ঠে আদেশ ছুড়ে বলল, লোকেশন ট্রেস করে বাইক রেডি কর, আই এম কামিং। নিজ কথা শেষ করে আর অন্যের কথা শোনবার প্রয়োজন বোধ করে না মাফিয়া মনস্টার। আজও হলো তাই। তক্ষুনি খট করে কল কেটে পাইলটকে বললেন, আশেপাশে যে কোনো খালি জায়গায় ল্যান্ড কর, লাইব্রেরিতে যেতে হবে। মাথার উপর ঝুম বৃষ্টি, ঝড়ো একখানা প্রকাশনা ঝুম বৃষ্টি বড় একখানা প্রকাশনা গুদামের সামনে দাঁড়িয়ে আছে বিশাল দুটো ট্রাক। ট্রাক ভর্তি বই তুলছে মাফিয়া মনস্টারি গার্ডস। ট্রাকে সব ধরনের বই তোলা শেষ হতেই দুয়ার আটকালো ট্রাকের। ধীরে ধীরে টানলো অতি বস্তা ব্যস্ত রাস্তা দিয়ে এগোচ্ছে ট্রাক দুটো। গতি বড্ড জোরালো তাদের। এরই মধ্যে ট্রাক দুটোর পেছন থেকে কাওয়াসাকি নিনজা H2R বাইকখানা ছুটে এলো ঝড়ের বেগে। সে কি গতি বাইকটার! যেন বাতাসকেও হার মানানোর পায়তারায় মত্ত সে। কালো রঙা একখানা শার্ট পরিহিত বলিষ্ঠ পুরুষ বসে আছেন বাইকে, মাথায় কালো রঙা হেলমেট। তীব্র বেগে ছোটার দরুন বৃষ্টির দামকা ছিটেফোঁটাগুলো বুঝি দাম্ভিক পুরুষকে ছুতেও পারছে না। যুবক সহসা গতি বাড়ালো বাইকের। হাওয়ার সাথে পাল্লা দিয়ে এগোচ্ছে সে। হেলমেটের আড়ালে লুকিয়ে থাকা বাদামি চোখ দুটো কেমন অস্থির হয়ে ছুটছে সম্মুখে। হৃদয়টা বোধহয় এক্ষুনি দেহ খাঁচা ছেড়ে ছুটে আসবে বাইরে। অবোধ মনটা কেবল বলছে, আমার চাশমিশ আদৌ খেয়েছে তো? চলবে। কেমন হয়েছে পর্বটি জানতে ভুলবেন না কিন্তু। তাহলে কিন্তু দেরি করে দিব পরের পর্বগুলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং আমার পাখিরা।